আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া। আমার ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের যে ঘটনাটা আপনার ইমেলে আমি পাঠিয়েছি সেটা ভয়ঙ্কর একটা ঘটনা। যে ঘটনাটা অবশ্যই আপনার ইমেলে পাঠিয়েছি, এটা অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। নিশ্চয়ই অবশ্যই আপনার লেখাটা আমি সবার কাছে শেয়ার করব। আপনার পড়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি আমাদের ঘটনায়। এক মৃত মানুষের সাথে রোজ রাতে কথা বলি আমি। কি কথাটা শুনে অবাক হচ্ছেন? হওয়ারই কথা। বিষয়টা আপনাদের খুলে বলি তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি নিশাত কালো জাদুর ভয়ঙ্কর ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। গত দিন আগ থেকে আমার সাথে কি সব উল্টোপাল্টা ঘটনা ঘটে যাচ্ছে। আমি কি সব স্বপ্ন দেখছি নাকি বাস্তবে জানি না। সাদা কাফনে মনে হয় একটা লাশ রোজ রাতে আমার পাশে এসে শুয়ে থাকে। প্রথম দিন লাশটাকে দেখে প্রচণ্ডভাবে চিৎকার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমি চিৎকার করছি ঠিকই, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। আমার বাড়িতে বাবা মা ও ছোট বোন আছে, তারা আমার পাশের রুমেই ঘুমায়, কিন্তু এত জোরে চিৎকার দেওয়ার পরেও তারা কিছু শুনতে পান না। শুধু কি তাই, আমি যে বিছানায় থেকে উঠে দৌড় দিব সেটাও পারি না। আমার পা যেন অবশ হয়ে গেছে। এদিকে আমার এমন অবস্থা দেখে পাশে থাকা লাশটা হা হা করে হেসে ওঠে আর আমাকে বলে, পারবি না, কোথাও যেতে পারবি না, তুই মরবি, তোকে আমি নিয়ে যাব, শুধু সময়ের অপেক্ষা। এভাবে সেই মৃত লাশটা আজ 3 রাত থেকে আমার সাথে কথা বলে। প্রথম প্রথম ভাবতাম এটা মনে হয় আমার মনের ভুল, এ কথাটা কাউকে বললে বিশ্বাস করবে না, পাগল বলবে। কিন্তু এভাবে দিনরাত একই ঘটনা ঘটার বিষয়টা মা বাবাকে বললাম। আমার মুখে কথাটা শুনে মা বাবা হেসে উড়িয়ে দিলেন। বাবা মার কথা বিশ্বাস না করায় চিন্তা করলাম বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করি, দেখি ওরা কোনো উপায় পায় কিনা। এই ভেবে আমার 2 বেস্ট ফ্রেন্ড জিসান ও সবুজের সাথে দেখা করলাম। ওদের সাথে দেখা করে আমার সাথে এই 3 রাত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। আমার মুখে এই কথাগুলো শুনে জিসান ও সবুজ হা হা করে হাসতে হাসতে বলে, জিসান, কি মৃত লাশ তোর পাশে শুয়ে তোকে ভয় দেখায়, কথা বলে? হা হা হা, এই বলে হাসতে থাকে। শালা মিথ্যা বলার জায়গা পাস না, তাই না? এটা কি বিশ্বাস করার মতো নাকি? হ্যাঁ, তখন আমি বললাম, বিশ্বাস কর ভাই, সত্যি আমার সাথে এরকম ঘটনা ঘটে। আমি বাবা মাকে ব্যাপারটা বললাম, ওনারাও তোদের মতোই হাসি তামাশা করলো। তখন সবুজ বলল, নিশাত, তুই যে কথাগুলো বললি এখনও তোর মা বাবাকে কেন কেউ বিশ্বাস করবি না? তুই যা বলতেছিস হয়তো স্বপ্ন টপ্ন দেখেছিস। তখন আমি বললাম, স্বপ্ন না ভাই, বাস্তব নিজের চোখে দেখেছি সব। তখন আবার জিজ্ঞেস করলো, জিসান, নিজের চোখে কি দেখিস তুই? কোনো কবরস্থানে লাশ আসে তোর কাছে? আমার মনে ও লাশটা তোকে পছন্দ করে, বিয়ে করতে চায়। হা হা, এই কথা বলে তারা হাসতে থাকে। তখন আমি আবার বললাম, দেখ জিসান, মজা করিস না, আমি সিরিয়াস কথা বলতেছি। জিসান তখন বলল আবারও, তো আমি কি মজা করছি নাকি? আমি তো সিরিয়াস বলছি, ওটা তো ভূত লাশ রূপে আসে। ভূতটা তোকে পছন্দ করে, বিয়ে করবে। তোর তো বিয়েটা করে ফেল, আমরা বিয়েটা খাই। নাকি শারীরিক সমস্যা, বিয়ে করতে ভয় পাস? কি বললি তবে রে? এই বলে জিসানের কথায় রেগে ওর গলাটা চেপে ধরলাম। ওদিকে জিসানও আমার গলা চেপে ধরল। শুরু হলো দুজনের মধ্যে মারামারি। আমাদের মারামারি দেখে সবুজ দুজনে সারিয়ে বলে উঠল, সবুজ, এই কি করছিস তুই? মজা করতে করতে মারামারি পর্যন্ত চলে গেলি? তোরা দুজন কি কোনোদিন ভালো হবি না? এই তো কদিন আগেও কথা কাটাকাটি করে মারামারি করলি, তোদের দুজনের এত ঝগড়া লাগে কেন? হ্যাঁ? জিসান তখন বলল, আমাকে বলিস কেন, ওকে বল। ও মাঝে মধ্যে আমার সাথে ঝামেলা করে, তোর ঝামেলা বের করব আগেই বলছি না, দেখিস অ্যাকশন শুরু হয়ে গেছে। আমি তখন বললাম, সাবধানে কথা বল জিসান। সবুজ তখন বলল, দুজনে থাম, আমরা না 3জন বেস্ট ফ্রেন্ড, তাহলে কি 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 এমন হয়েছে আমাদের মধ্যে, হ্যাঁ, যে এর মধ্যে নিয়ে এটা নিয়ে ঝগড়া করতে হবে? তখন আমি বললাম, আরে সব বিষয় নিয়ে মজা করলে কি ভালো লাগে বল? সবুজ তখন বলল, আচ্ছা নিশাত,
একটা কাজ করলে কেমন হয়? তোর কাছে নাকি রোজ রাতে ওই মৃত লাশটা আসে? তাহলে একটা কাজ করি, আমি আর জিসান আজ রাতে তোর রুমে গিয়ে লুকিয়ে থাকি, তাহলে প্রমাণ হবে তোর কথাটা আদৌ সত্যি নাকি মিথ্যা। তখন আমি বললাম, ঠিক আছে, আমি রাজি, আয় আজকে রাতেই। ওকে, ঠিক আছে, তবে তাই হোক। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি এখন চলে গেলাম, তোরা রাতে সময় মতো চলে আসিস। ওদের কথাটা বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে ভালোই দিনটা কেটে গেল। রাত তখন 10টা। কথা কথা মতো জিসান ও সবুজ আমার রুমে আসলেন। ওরা রুমে আসতেই আমি ওদের বললাম, এই তোরা ওই টেবিলের নিচে লুকিয়ে থাক, আমি রুমের লাইট অফ করে দেই, আজ প্রমাণ করে দেব আমি সত্যি বলি নাকি মিথ্যা। আমার কথায় জিসান ও সবুজ লুকিয়ে পড়ল। আমি ও রুমের লাইট অফ করে মিশে ঘুমার ভান করি। এদিকে বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই লাশটা আমার পাশে শুয়ে আছে। লাশটাকে দেখে জিসান ও সবুজকে ডাকতে ডাকতে বললাম, কই তোরা, বেরিয়ে আয়, দেখ দেখ আমার কথাটা ঠিক কিনা দেখ এখন। আমার কথায় ওরা দুজনে বেরিয়ে এসে লাশটাকে থেকে হাসতে হাসতে বলল, আরে এটা তো লাশ। তখন আমি বললাম, হ্যাঁ দেখ, আমার কথাটা বিশ্বাস করিস না, দেখ এখন নিজের চোখেই। আমার কথার জবাবে জিসান ও সবুজ দুজনে বলল, আরে এটা আবার কঠিন কি, লাশ তো আমরা হতে পারি না। এই কথাটা বলে আমার চোখের সামনে জিসান ও সবুজ দুজনে ওই লাশটার মতো রূপ নিলেন। এটা কিভাবে সম্ভব? ওরা কিভাবে লাশটার মতো হলেন? আমার সামনে এখন তিনটা লাশ আমাকে বলছে, তুই মরবি, তোকে নিয়ে যাব। ওদের এই ভয়ঙ্কর কথাগুলো শুনে এক দৌড়ে দরজার কাছে গিয়ে দরজার খুলতে চমকে উঠলাম, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে আছে জিসান ও সবুজ। আরে ওরা এখানে, তাহলে একটু আগে কাদের দেখলাম আমি? আমার আমার রুমে ওরা কারা? এই ভেবে পিছনে তাকিয়ে রুমে দেখলাম কেউই নেই। আরে এই সাদা কাপড়ে মরণ লাশ তিনটা কোথায় গেল? রুমে লাশগুলোকে দেখতে না পেয়ে সবুজ ও জিসানের দিকে তাকালাম। এদিকে আমাকে এরকম অবস্থা দেখে সবুজ বলল, কিরে নিশাদ, সেই কখন থেকে দরজায় কড়া নাড়ছি, শুনছিস না কেন, ঘুমাইছিলি নাকি? হ্যাঁ, আমি তখন বললাম, না রে ভাই, আসলে একটু আগে আমার সাথে অবাক করে একটা ভয়ানক ঘটনা ঘটছে জানিস। আমি একটু আগে তোদের আমার রুমে আসতে দেখেছি, তোরা একটু আগে আমার রুমে আসছিলি, আর ওই সাদা কাফনে মনে লাশটার মতো হঠাৎ তোরা লাশের রূপ নিলি। তখন সবুজ তখন হি হি করে হাসতে বলল, কি বলিস, পাগল হয়নি নাকি? আমরা তো এখনও তোর কাছে আসলাম, এই যে তোর সামনে। আরে ভাতে, ওর কথা সত্যি সত্যি পাগল হয়ে গেছে ও আসলেই। তখন আমি বললাম, না আমি ঠিক আছি, মিথ্যা বলছি না, সত্যি। তখন সবুজ বলল, এটা তো কোনোভাবে সম্ভব না। একটু আগে কি হয়েছে জানি না, আমরা দুজন এখন আসলাম এটাই জানি। আমি ও জিসান এখন তোর রুমে লুকিয়ে থাকবো, এখন দেখি কোনো লাশ আসে তোর কাছে। তখন বললাম ওদের, ঠিক আছে তাই কর, যা লুকিয়ে পড়। আমার কথা জিসান ও সবুজ লুকিয়ে পড়লেন। এদিকে আমি আবারও রুমের লাইট অফ করে মিছি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার পর প্রায় আধা ঘন্টা চলে গেল। আধা ঘন্টা পর জিসান আমাকে বলে উঠল, নিশাদ, কই তোর লাশ, কোথায় আর কতটা অপেক্ষা করব? আর কিছুক্ষণ থাক, হয়তো দেখতে পারবি। আমার কথায় ওরা দুজন চুপ করে লুকিয়ে রইলেন। এভাবে কেটে গেল আরও 1 ঘন্টা। অন্যদিন রাতে তো ওই লাশটা আমার পাশে এসে শুয়ে থাকে, আজ এখনও আসছে না কেন? এদিকে প্রায় 1 ঘন্টা হয়ে যায়, সবুজ ও জিসানের কোনো সারা শব্দ পাচ্ছি না। এইভাবে বিছানা থেকে উঠে জিসান ও সবুজকে ডাকতে যাব, ঠিক তখনই দেখলাম খুব ভয়ঙ্কর একটা ঘটনা। আমি দেখলাম দুটো লাশ জিসান ও সবুজের গলা চেপে ধরেছে। এদিকে সবুজ ও জিসান বাঁচার জন্য ছটফট করছে। এই দৃশ্যটা দেখে জিসান ও সবুজকে বাঁচাতে দৌড়ে গেলাম ওদের কাছে, আর বলতে লাগলাম, ছেড়ে দাও ওদের, মেরো না। এই কথাটা বলতে বলতে আমি ওদের কাছে যেতেই সেই লাশ দুটোর মধ্যে একটা লাশ আমাকে ধরে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিলেন। আমি সজোরে ধাক্কা খেলাম দেয়ালের সাথে। এদিকে ততক্ষণে মাথা তুলে ওদের দিকে তাকাতেই দেখলাম লাশ দুটো সবুজ ও জিসানকে মেরে ফেলেছে।
আমার চোখের সামনে। ওদের নিতর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। আমার সামনে জিসান ও সবুজকে মেরে ফেলায় আমি সেটা মেনে নিতে পারছি না। নিজেও জ্ঞান হারিয়ে ফেলেছি, জানি না কি হবে। বেশ কিছুক্ষণ পর আমার যখন জ্ঞান ফেরানো হয় তখন চোখ খুলে আমি তো পুরোই অবাক, কারণ চোখ খুলতেই দেখলাম জিসান ও সবুজ দুজনে বেঁচে আছে। ওরা আমাকে বলছে, নিশাত তুই ঠিক আছিস তো? ওদের কথা শুনে বিছানা থেকে উঠে ওদের বললাম, জিসান, সবুজ, বন্ধু তোরা ঠিক আছিস? তোদের কিছু হয়নি তো? বেঁচে আসিস তোরা? সবুজ তখন বলল, মানে কি বলিস? আমাদের আবার কি হবে? আমি তখন বললাম, কেন? আমি আমি জ্ঞান হারানোর আগে তো দেখলাম ওই লাশটা দুটো তোদের গলা চেপে মেরে ফেলেছে। জিসান তখনই বলল, কই, আমরা তো ঠিক আছি, কোনো লাশ তো আমরা দেখিনি। লাশ আবার মারবে কিভাবে? সবুজ তখন বলল, হ্যাঁ ঠিকই তো, উল্টো আমরা কি দেখলাম জানিস? আমি ও জিসান লুকিয়ে আছি লাশ দেখার জন্য। হঠাৎ তুই বিছানা থেকে উঠে আমাদের দিকে দৌড়ে আসলি আর বলতে শুরু করলি, ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের, মেও না। তোর কথাটা শুনে আমিও জিসান তোকে স্পর্শ করতে তুই জ্ঞান হারিয়ে ফেললি। কি বলিস, তাই নাকি? তাহলে যে আমি দেখলাম, উফ, আমি সত্যি পাগল হয়ে যাব। এসব কি হচ্ছে আমার সাথে? ঈশান্য সবুজ বন্ধু, বিশ্বাস কর, আমি এমনি জ্ঞান হারাইনি। আমি একটু আগে দেখছি এই ভয়ঙ্কর লাশ দুটো তোদের দুজনকে মেরে ফেলেছে, তাই তো ভয় অজ্ঞান হয়ে সেই জন্য আমি অজ্ঞান হয়ে যাই। এদিকে সবুজ ও জিসানের সাথে আমার মা বাবাও আমার কথাগুলো শুনছিলেন। আমার কথাগুলো শুনে জিসান আমার বাবাকে বললেন, আঙ্কেল, নিষাদের অবস্থা ভালো দেখছি না। আমার মনে হয় ওর ঘুম ঠিক মতো না হওয়ার কারণে সব উল্টো পাল্টা জিনিস দেখে। সবুজ তখন বললে, হ্যাঁ আঙ্কেল, জিসান ঠিকই কথা বলছে, আমারও তাই মনে হয়। আরে কি বলিস তোরা? না বাবা, আমি ঠিক আছি, আমার মাথায় বা শরীরে কোনো সমস্যা নেই। বাবা তখন বলল, সমস্যা না হলে এসব কি দুদিন থেকে এসব কি শুরু করছিস? হ্যাঁ, তুই নাকি লাশ দেখছিস? আচ্ছা, লাশ কি হাঁটতে পারে যে হেঁটে হেঁটে তোর কাছে আসবে? আমি তখন বললাম, বাবা এটা তো লাশ না, জিন ভূত হয়তো লাশের রূপে আসে। বাবা তখন বলল, তোরও এসব পাগলামি কথা বিশ্বাস করি না, আর আমি এসব জিন ভূতও বিশ্বাস করি না। অনেক রাত হয়েছে, ঘুমা এবার যা, কাল তোকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। সবুজ এই কথা, তারপরে সবুজ বলল, হ্যাঁ নিশাত, তাই কর, ঘুমা, আমরা কাল দেখা করব তোর সাথে। এই কথাটা বলে জিসান আর সবুজ চলে গেলেন। কিছুক্ষণ পর মা বাবাও আমাকে ঘুমোতে বলে তারাও চলে গেলেন নিজের রুমে। এদিকে আমি একা একা শুয়ে ভাবতে লাগলাম, আসলে সমস্যাটা কি? হঠাৎ এসব কি ঘটছে আমার সাথে? ভয়ে ঘুম আসছে না, কি জানি ঘুমোলে আমার আবার লাস্টে এসে পাশে শুয়ে পড়বে। ভয়ে ভয়ে না ঘুমিয়ে রাতটা পার করলাম। পরের সকাল 10টা, নিজের ইচ্ছের বিরুদ্ধে বাবা জোর করে ডাক্তার কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বাবা ডাক্তারকে সব খুলে বলায় ডাক্তার আমাকে নানা প্রশ্ন করলেন ও আমার শরীরের অনেক টেস্ট করালেন। সবশেষে ডাক্তার বাবাকে বললেন, আপনার ছেলের তো কোনো সমস্যাই দেখছি না, শুধু একটু ঘুমের প্রবলেম, এই তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা দেখলাম না। ডাক্তারের কথা শুনে বাবা অবাক হলেন। তারপর ডাক্তারের কথা শুনে বাবাকে বললাম, দেখলে বাবা, বলছিলাম না আমার কোনো সমস্যা নাই, বিশ্বাস তো করলে না, এখন চলো বাড়িতে যাব। এই বলে বাবা সহ ডাক্তারের ওখান থেকে বের হলাম। ঠিক তখন সবুজ ফোন করে বলল, নিশাত দেখা কর, কথা আছে। সবুজের কথায় ফোনটা রেখে বাবাকে বললাম, বাবা তুমি বাড়িতে যাও, আমি বন্ধুদের সাথে দেখা করে তারপর আসছি। আমার কথায় বাবা বাড়িতে চলে গেলেন। এদিকে আমি সেখানে আর দেরি না করে চলে গেলাম সবুজ ও জিসানের কাছে। ওদের কাছে যেতে দেখলাম সেখানে নাসরিন সে আমার দিকে রেগে মেগে তাকিয়ে আছে। ওখানে যেতে নাসরিন বলল, সমস্যা কি তোমার? হ্যাঁ, দুদিন ধরে ঠিকমতো কথা বলছো না, রাতে কলও করছো না, ফোন রিসিভও করছো না, এখন আবার সবুজ ও জিসানের কাছ থেকে শুনলাম কি পাগলামি শুরু করেছো তুমি, রাতে নাকি মৃত লাশকে দেখাও, এটা কি সত্যি? হ্যাঁ, সেই জন্য তো
তোমার সাথে কথা বলি না, আসলে জানি না হঠাৎ কেন আমার সাথে এসব ভয়ঙ্কর কাহিনীগুলো শুরু হলো। নাসরিন তখন বলল, ভয়ঙ্কর না ছাই, রিলেশন রাখতে চাও না সেটা বলো, এত অভিনয়ের কী হলো হ্যাঁ? তখন আমি আবারও বললাম, আরে না, কি বলছো এসব, রিলেশন রাখবো না কেন? হ্যাঁ রাখবো তো, তুমি চলে গেলে আমার কি হবে? জিসান তখন বলল, কেন আমি আছি না, তখন আমার সাথে রিলেশন হবে? ও তো আমার ক্রাশ, মেরে মুখ ভেঙে দেবো শালা। হা মজা করছিল দোস্ত জিসানও। এখন বল ডাক্তার কি বলল? তখন আমি বললাম, ডাক্তার বললো আমি সুস্থ আছি, আমার কিছুই হয়নি। আচ্ছা আচ্ছা, আর বেশি আড্ডা দিতে পারবো না, বাড়িতে ফিরতে হবে। নাসরিন তুমি বাসায় যাও, আমি ফোন করব, কেমন? এই কথাটা বলে ওদের বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। রোজ দিনের মতো সেই দিনটাও ভালো কেটে গেল। সমস্যা হলো রাতে। সেই রাতে আমার সাথে ঘটে গেল অবাক করা একটা ভয়ঙ্কর ঘটনা। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে হঠাৎ জেগে উঠে দেখি আমি কবরস্থানে শুয়ে আছি। শুধু কি তাই, আমার দুজনে সেই লাশ দুটো শুয়ে আছে। একবার ভাবুন তো, এমন অবস্থায় আপনার কেমন লাগবে? নিজেকে কবরস্থানের পাশে লাশ দুটো দেখে প্রচণ্ড এক চিৎকার দিয়ে উঠে বসলাম। এমন অবস্থায় পাশে থাকা লাশ দুটো হাসতে হাসতে বলল, কিরে ভয় পাচ্ছিস? তোকে তো এখানেই নিয়ে আসবো চিরদিনের জন্য, শুধু সময়ের অপেক্ষা। লাশের মুখে এসব কথা শুনে সেখানে আর দেরি না করে বাড়ির দিকে একটা দৌড় দিলাম। সামনে পিছন না তাকে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসলাম। রাত তখন গভীর, মা বাবা ঘুমোচ্ছে। ওদেরকে না ডেকে সোজা চলে গেলাম রুমে। রুমের কাছে যেতে বুঝলাম দরজা ভিতর থেকে লাগানো। আরে দরজা যদি লাগানো থাকবে তাহলে আমি বাইরে গেলাম কিভাবে? কিছুই তো মাথায় আসছে না, হচ্ছেটা কি আমার সাথে? দরজাটা ভেতর থেকে লাগানো, কিন্তু আমার তো রুমে ঢুকতেই হবে, তাই অনেক ধাক্কাধাক্কি করে দরজা ছিটকানি ভেঙে ভিতরে ঢুকলাম। রুমের লাইট তখনও অফ ছিল। রুমে ঢুকে লাইটটা জ্বালাতে চমকে উঠলাম, বুকের মাঝে ধুক করে উঠল। কারণ আমি লাইটে জ্বালাতেই দেখলাম আমি আগে থেকেই বিছানায় শুয়ে আছি। আমি নিজেকেই দেখছি বিছানায় শুয়ে আছে। মানে এটা কি করে হতে পারে? ও আমার মতো দেখতে আমার রুমে আমার বিছানায় শুয়ে আছে। এমন অবস্থায় নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলাম না, কি হচ্ছে এসব। এই ভেবে মনে সাহস নিয়ে কথা বলে উঠলাম। আমি বললাম, কে 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 আপনি? আমার কথায় হঠাৎ ধুম করে বিছানায় শুয়ে থাকা আমার মতো দেখতে অবয়বটা চোখ খুলে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকালো। এদিকে ওনার ভয়ঙ্কর চাহনি দিকে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার যখন হুঁশ ফিরে তখন নিজেকে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে মা বাবাও বসে আছে। আমার হুঁশ ফিরতেই মা বাবা বলে উঠল, কি নিশাত, রুমের কি অবস্থা? দরজা খোলা রেখে বিছানা ছেড়ে তুই নিচে ঘুমিয়েছিলি কেন? আবার কতক্ষণ ধরে তোর মা বাবা আমি তোকে ডাকছি, কিন্তু তোর কোনো হুঁশই ফিরছে না। কি নেশা? তুই কি নেশা টেশা করছিলি নাকি? তখন আমি বললাম, না বাবা, আমি কোনো নেশা করিনি। এইভাবে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা মা বাবাকে খুলে বললাম। আমার কথায় বাবা আবারও বকাঝকা করতে লাগলো। ওনারা কোনোভাবেই আমার কথাটা বিশ্বাস করতে পারছে না। বন্ধুরা, মা বাবা কেউ আমার কথা বিশ্বাস করে না, কিন্তু আমি তো বুঝি আমি কি অসুবিধার মধ্যে আছি। মা বাবাকে আর কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম জানেন? আমাদের মসজিদের ইমামের কাছে। উনি টুকটাক কবিরাজি জানেন, জিন ভূতের কোনো সমস্যা থাকলে কিছুটা হলেও সমাধানে দেওয়ার চেষ্টা করে। তো কথা মতো বাড়ি থেকে বেরিয়ে ওই ইমামের কাছে চলে গেলাম। ওনার বাড়িতে যাবার পর আমি তখন বললাম, আসসালামু আলাইকুম হুজুর সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে তো চিনতে পারলাম না বাবা। তখন আমি বললাম, হুজুর আপনি যে মসজিদের নামাজ পড়ান, আমি সেই মসজিদের মুসল্লি। আমার বাড়ি এই তো কিছুটা দূরে। বাবার নাম বললে চিনবেন হয়তো। এখন তো বৃদ্ধ হয়ে গেছি, তাই কাউকে ভালো মতো চিনি না। তো বাবা আমার কাছে কেন আসছো?
তখন আমি বললাম, খুব একটা বড় সমস্যায় পড়ে আপনার কাছে আসছি হুজুর। শুনেছি আপনি জিন ভূতের বিষয়ে জানেন। এই বলে হুজুরকে আমার সাথে ঘটে যাওয়া 4-5 দিনের সব ঘটনাগুলো খুলে বললাম এবং ওনাকে অনেক অনুরোধ করলাম আমাকে একটু সাহায্য করতে, আমার কোনো সমস্যা আছে কি না সেটা বলতে। আমার কথায় ও অনুরোধে হুজুর বললেন, ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি ভেতর থেকে আসছি, একটু সময় লাগবে। আমি তোমার কাছে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকো, হুট করে আবার আমার কাছে আবার এসো না, কেমন? এ বলে উনি চলে গেলেন। এদিকে আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম। এভাবে কয়েক মিনিট কেটে যাবার পর ইমাম হুজুর ভেতর থেকে বেরিয়ে এলেন। উনি আমার কাছে এসে বসলেন। হুজুর তখন বললেন, তুমি যে আমাকে কথাগুলো বললে, তোমার কথাগুলো শুনে আমার এক পরিচিত বন্ধু জিনের মাধ্যমে তোমার বিষয়ে খোঁজ নিলাম। বন্ধু জিনের মাধ্যমে পুরুষটা খোঁজ নিতে না পারলেও তোমার সমস্যার কথাটা জানতে পারছি। কী সমস্যা হুজুর, বলুন, আমার কি বড় ধরনের প্রবলেম হচ্ছে? তখন হুজুর বলল, বিষয়টা তেমনি, কারণ তোমাকে ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু করা হয়েছে। কি? আমাকে কালো জাদু করা হয়েছে? হুজুর কি বলেন? আমাকে কেউ কালো জাদু করতে যাবে কেন? হুজুর তখন বললেন, জীবনে চলতে গেলে কত মানুষের সাথে তো কথা কাটাকাটি, ঝগড়া মারামারি হয়ে থাকে, এগুলোর জন্য অনেকে কালো জাদু করে। এছাড়াও সত্যটার যদি মানুষ কালো জাদু করে থাকে, তোমাকে কালো জাদু করে কিছু দুষ্টু খারাপ জিনকে পাঠানো হয়েছে। সেই জিনগুলো তোমার কাছে লাশ রূপে আসে, কথা বলে, ভয় দেখায়। তোমার সাথে ঘটে যাওয়া সব উল্টোপাল্টা কাজ এই কালো জাদুর জন্য হচ্ছে। আমি আমার বন্ধু জিনের মাধ্যমে এটাও জেনেছি, তোমাকে যে কালো জাদু করেছে সে সে তোমার পরিচিত প্রিয়জনের মধ্যে কেউ, কিন্তু সে কে যে সেই কথাটা আমি জানি না, বলতে পারবো না। আমি যতটুকু জানি সেটা বললাম। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তেমন কবিরাজি করি না। তুমি বরং কোনো বড় হুজুর বা কবিরাজের কাছে যাও, কেমন? হুজুরের মুখে কথাগুলো শুনে মনে হচ্ছিল আকাশ থেকে পড়লাম। আমাকে কেউ কালো জাদু করেছে, তাও আবার আমার পরিচিত প্রিয়জনের কেউ। যাই হোক, হুজুরের কথায় ওনাকে সালাম জানিয়ে সেখান থেকে বাড়িতে চলে গেলাম। বাড়িতে আসার পর মা বাবাকে হুজুরের বলা সব কথাগুলো খুলে বললাম। বাবা আমাকে বললাম আমাকে কালো জাদু করা হয়েছে। আমার কথায় মা বাবা একটু অবাক হলেন, কিন্তু বিশ্বাস করলেন না। উল্টো আমাকে বললেন, মা তখন বললেন, নিশাত, বাবা কি বলিস, তোকে কে কালো জাদু করতে যাবে শুনি? বাবা তখন বলল, তুই এখনও ছেলে মানুষ, তোর সাথে কার শত্রুতা থাকবে যে রেগে কালো জাদু করবে? তা তো জানি না বাবা, বিশ্বাস করো। আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজে হুজুরের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো, উনি তোমাদের সব বলবে। বাবা তখন বলল, সত্যি নাকি? আচ্ছা, তোর কথা যদি সত্যি হয় তাহলে কাল যাব। যদিও আমি এসব জিনবুত বিশ্বাস করি না, তোর এমন সমস্যার জন্য ঠিকই যাব। যাই হোক, মা বাবার কথা শুনে একটু সান্ত্বনা পেয়ে রুমে চলে আসলাম। রোজ দিনের মতো সেদিনও কোনো সমস্যা হলো না। সমস্যা হলো রাতে, কিন্তু এবার আমার সাথে না, আমার বাবা মার সাথে। মা বাবা দুজনই সেই রাতে একটা স্বপ্ন দেখলেন। মা বাবা দেখলেন একটা ভয়ঙ্কর একটা অভাব মা বাবাকে বলছে, হুজুর বা কবিরাজের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না, আমি হুকুমের গোলাম, আমি তোদের ছেলেকে নিয়েই যাব, ওকে কোনোভাবে বাঁচাতে পারবি না। এই স্বপ্নটা দেখার পর মা বাবা দুজনেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলেই মা বাবা একে অপরের সাথে কথা বলে জানতে পারে দুজনে একই রকম স্বপ্ন দেখছে। যাই হোক, স্বপ্নটা দেখার পর মা বাবা সেই রাতটা ভয়ে আর ঘুমাননি। পরের দিন সকালে মা বাবা দুজনে আমাকে বিষয়টা খুলে বললেন। ওদের কথা শুনে আমি বলি, এবার তো বিশ্বাস করেছো মা? তো আমার সাথে সত্যি এতদিন ভয়ানক ঘটনা ঘটছে। হ্যাঁ বাবা, বিশ্বাস করছি। আমি আজকে বিকেলে কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যাব তোকে, চিন্তা করিস না। বাবার কথাই একটু ভালো লাগলো। ভাবলাম সমস্যা বুঝি সমাধান হবে। বিকেলে বুঝি বাবা সত্যি কোনো কবিরাজ বা হুজুরের কাছে বাড়িতে নিয়ে যাবে, কিন্তু না, বিকেল হবার আগে আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক আসলেন। উনি আসায় বাবা জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। লোকটা তখন বলল,
আপনারা আমাকে চিনবেন না, আমি একজন কবিরাজ। আমি আপনাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনাদের বাড়িতে একটা অশুভ জিনের নজর পড়েছে। জিনটা আপনাদের ক্ষতি করতে চায়। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ ঠিক বলছেন তো। আপনি কীভাবে জানলেন? আমরা তো কাল রাতেও ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কবিরাজ তখন বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের আর কোনো ক্ষতি হবে না, আমি এর সমাধান করেছি। আমি তখন বললাম, কবিরাজ আঙ্কেল, আমি একজন হুজুরের কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলেছে কেউ নাকি আমাকে কালো জাদু করেছে। আপনি একটু দেখুন তো বিষয়টাকে সত্যি নাকি না। আমার কথায় কবিরাজ বেশ কিছুক্ষণ তার নিজের মতো করে কাজ আমাদের সবাইকে বললেন। কবিরাজ তখন বললেন, কই, আমি তো এমন কিছু দেখছি না। আপনাদের ছেলে নিশাত তো ঠিক আছে, ওর কোনো সমস্যা নাই। আপনারা ভয় পান ওই দুষ্টু জিনটার কারণে, এসব নিয়ে আর ভয় পাবেন না। আমি কিছু কাজ করে দিচ্ছি, এখন থেকে আর সমস্যা হবে না। এই বলে কবিরাজ কিছু কাজ করে চলে গেলেন। আমি তো কিছুই বুঝলাম না, কোথা থেকে কবিরাজ এসে এসব কি বলল। আমি তো আমার সমস্যা বুঝি, তাই না? যাই হোক, কবিরাজ চলে যাওয়ায় বাবা আর অন্য হুজুর বা কবিরাজের কাছে গেলেন না। এভাবে কেটে গেল 3টা দিন। এই 3টা দিনে বলতে গেলে কোনো ঘটনা ঘটেনি, ভালো ছিলাম। 3 দিন পর আমার সাথে আবারও শুরু হয় ঠিক আগের মতো ভয়ঙ্কর ঘটনা। আগেকার মতো ওই লাশটা হলো আমার কাছে এসে শুয়ে থাকে, কথা বলে। কবিরাজ তো বলেছিল আর সমস্যা হবে না, তাহলে আবার কেন? বিষয়টা কেমন সন্দেহজনক হয়। আমি সেই দিন চিন্তা করি, রাতের বেলা আমাদের মসজিদের ওই ইমামের হুজুরের কাছে আবার যাব। কিন্তু রাতের বেলা একা যাওয়া ঠিক হবে না। তাই সবুজকে ফোন দিয়ে বললাম আমার সাথে যেতে হবে। কিন্তু সবুজের সমস্যা থাকায় সে যেতে রাজি হলো না। সবুজকে না পেয়ে জিসানকে বললাম, জিসান রাজি হলো। জিসান রাজি হয় সেই রাতে আমি ও জিসান রওনা হইলাম ইমাম হুজুরের বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর দুজনে সেই হুজুরের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম হুজুরের বাড়িতে নেই, ওনার মেয়ের বাড়িতে গেছে। হুজুরকে না পেয়ে আমি ও জিসান আবারও বাড়ির দিকে ফিরছিলাম। হুজুর নাকি 2 দিন পর মেয়ের বাড়ি থেকে ফিরবেন। হঠাৎ আমাদের সামনে দুটো সাপ দেখতে পেলাম। সাপ দুটো বেশ সুন্দর দেখতে। আমাদের সামনে সাপ এই দেখে জিসান পাশে থাকা একটা লাঠি দিয়ে সাপ দুটোকে আঘাত করতে যাওয়ায় আমি বললাম, কি করিস, মারিস না, দেখিস না কত সুন্দর সাপ, ছেড়ে দে। তখন জিসান বলল, তোর আবার কথা, সাপ কখনো সুন্দর হয় বলতো? আমার রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে, থাক না, আমরা পাশ কাটিয়ে যাই, আয়। আরে আয় তো, এগুলোর মধ্যে পেঁচাস না। এই বলে জিসানকে টেনে সাপ দুটোকে পাশ কাটিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে জিসানকে বললাম, জিসান তুই জানিস না রাতের বেলা জিনেরা সাপ হয়ে ঘুরে বেড়ায়? এমনও তো হতে পারে ওগুলো সাপ না জিন। জিসান তখন বলল, এমনও তো হতে পারে এগুলো সাপ না জিন, তোকে বলছে তাই না? তাহলে যাই, আবারও ওদের কাছে গিয়ে বলি, জিন বাবা আমাকে একটা পরীর সাথে প্রেম করিয়ে দিন, চাই। এই বলে হা হা করে হাসতে লাগলো। ভালো মজা করতে পারিস। আচ্ছা, ওই তো তোর বাড়ি চলে আসছে, বাড়িতে যা, কাল দেখা হবে। আমার কথায় জিসান আমাকে বাই বলে বাড়িতে চলে গেলেন। এদিকে আমিও সেখানে দেরি না করে বাড়িতে চলে আসলাম। এভাবে কেটে গেল আবারও 2টা দিন। এই 2 দিনে আমার সাথে এইরকম ভয়ঙ্কর ঘটনা ঘটায় আমি আবারও সেই বিকেলে ইমাম হুজুরের কাছে যাই। আমি ইমাম হুজুরের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বলি। আমার কথাগুলো শুনে ইমাম হুজুর আমাকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি তোমার মা বাবাকে নিয়ে আমার সাথে দেখা করো, কেমন? হুজুরের কথায় আর কথা না বাড়িয়ে সোজা বাড়িতে চলে গেলাম। আর অনেক অনুরোধ করলাম মা বাবাকে, রাজি করিয়ে ইমাম হুজুরের কাছে নিয়ে আসলাম। আমি মা বাবা সবাই হুজুরের বাড়িতে। আমরা সেখানে যাওয়ায় হুজুর বাবাকে উদ্দেশ্য করে বললেন, আপনি ওর বাবা? হ্যাঁ হুজুর, আমরাই ওর বাবা মা। হুজুর তখন বললেন, আপনারা কি জানেন আপনাদের ছেলের পরিস্থিতি ভালো না?
ও দিন দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে। বাবা তখন বললেন, কি বলেন হুজুর, কিন্তু কেন? হুজুর তখন বললেন, আপনার ছেলেকে তো আমি আগেই বলেছি ওর ওপর কালো জাদু করা হয়েছে। ও কি আপনাদের বলেনি? বাবা তখন বললেন, হ্যাঁ বলেছিল, কিন্তু বিশ্বাস করিনি। পরে আবার একজন কবিরাজ আসছিল আমাদের বাড়িতে। ওই কবিরাজ তো আবার বলেছিল নিষাদকে কোনো কালো জাদু করা হয়নি। ও ঠিক আছে, একটা খারাপ জিনের নজর নাকি পড়েছে আমাদের উপর। হুজুর তখন বললেন, আপনাদের বাড়িতে কবিরাজ আসছিল বুঝি? হ্যাঁ, একজন কবিরাজ আসছিল। না, ও কোনো কবিরাজ নয়। মানে? কবিরাজ নন মানে? তাহলে উনি কে? আপনার ছেলে কিছুক্ষণ আগে আমার কাছে আসছিল, আমি ওকে বলছি আপনাদের ডেকে নিয়ে আসতে। ও আপনাদের ডাকতে গেছে। ওই ফাঁকে আমি আমার বন্ধু জিনের মাধ্যমে খোঁজ নিয়ে যেটা জানতে পারছি সেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন। বাবা তখন বললেন, কি বলেন হুজুর, আসলে ব্যাপারটা কি খুলে বলেন তো? হুজুর তখন বললেন, আপনারা যাকে কবিরাজ ভাবছেন সে কবিরাজ সেজে আপনাদের বাড়িতে আসছিল, সে কোনো কবিরাজ নয়, সে আসলে একটা জিন। কি? উনি জিন? কথাটা বলে উঠলাম আমরা সবাই। হ্যাঁ, ও কোনো মানুষ নয়, জিন। আর ওই জিন যে নিষাদকে ভয় দেখায় লাশ রূপে ওর পাশে এসে শুয়ে থাকে। বাবা তখন বললেন, কিন্তু এমনটা কেন করলো? হুজুর তখন আবারও বললেন, কারণ আপনারা যেন অন্য কোনো হুজুর বা কবিরাজের কাছে গিয়ে সত্যিটা জানতে না পারেন, সেজন্য নিষাদকে কালো জাদু করা হয়েছে। তাই বুদ্ধি করে সেই জিনটাই মানুষের রূপে কবিরাজ সেজে আসছে। আপনাদের আগেও বলছি, এখনও বলি, নিষাদের অবস্থা একদমই ভালো না। ওই পিশাচ জিনটাকে চুক্তি করে পাঠানো হয়েছে, ওর কাজ করেই ছাড়বে। চুক্তি মানে? এটা তো বুঝলাম না। চুক্তি মানে, ধরুন আমি আপনাকে টাকা দিলাম আর বললাম একজনকে মেরে ফেলতে, আপনি টাকার বিনিময়ে ওকে মেরে ফেললেন। বিষয়টা তেমনি, যে কালো জাদু করেছে সে কোনো খারাপ তান্ত্রিককে টাকা দিয়েছে। এখন সেই তান্ত্রিক ছাগল বা গরু বলি দিয়ে একটা খারাপ জিনকে চুক্তি করেছে, জিনটাকে সেই ছাগল বা গরুটা খাবে, আর তান্ত্রিক যা বলবে সে তাই করবে। এখন নিষাদের উপর ওই খারাপ জিনটাকে চালান করা হয়েছে। ওই জিন নিষাদকে না মেরে যাবে না। নিষাদ দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যাবে, খেতে পারবে না, নানা রকম রোগ হবে, আর আস্তে আস্তে ওই জিন ওকে মেরে ফেলবে। তার চেয়ে ভালো এখনই কোনো ভালো হুজুর বা কবিরাজের কাছে ওকে নিয়ে যান। হুজুর, আপনার কথাগুলো শুনে মাথা ঘুরছে। আমার ছেলেটার উপর কোনো কালো জাদু করলো, কে করলো? সেই ব্যক্তির নাম তো বলতে পারবো না, তবে এটা তো বলতে পারি সেটা আপনার বা আপনার ছেলের পরিচিত প্রিয়জনের মধ্যে কেউ। বাবা তখন বললেন, হুজুর আপনি কি পারবেন নিষেধের চিকিৎসা করাতে? না, আমি তা পারবো না। আপনারা আমার চেয়ে বড় কোনো কবিরাজের চিকিৎসা নিন। মনে রাখবেন, এই তান্ত্রিক নিষেধের উপর যে জিন চালান করেছে সেটা অনেক শক্তিশালী জিন। তাই করবো হুজুর। আমার একটা মাত্র ছেলে, ওর কিছু হলে আমরা বাঁচবো কাকে নিয়ে? আমারই তো ভুল ছিল। আমার ছেলের কথা আগে বিশ্বাস করিনি, ওকে পাগল বলছি, মাথায় সমস্যা আছে বলে কত কথাই শোনাইছি ওকে। এখন তো বিশ্বাস হলো, এখন আপনারা চলে যান, আর কালকে ভালো কোনো হুজুর কবিরাজকে আপনাদের বাসায় নিয়ে আসুন। হুজুরের কথায় মা বাবা ও আমি বাড়িতে চলে যাই। রাতে আমার সাথে ভয়ের ঘটনা ঘটে। এই বিষয়টা আগে বাবা বিশ্বাস না করলেও এখন করে। তাই সেই রাতটা বাবা আমার সাথে ঘুমালেন। বাবা আমার সাথে থাকায় আমার সাথে সেই রাতে কিছু ঘটলো না। পরের দিন সকালে বাবা অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ আমাদের বাড়িতে এসে আমাকে দেখেই বলে উঠলেন, সর্বনাশ, এই অবস্থা তো ভালো না, খুব খারাপ একটা জিনের পিছনে লাগছে। আপনার ছেলেতে তো কালো জাদু করা হয়েছে। বাবা তখন বললেন, সেই জন্য আপনাকে নিয়ে আসছি কবিরাজ সাহেব, আপনি দেখুন না কিছু করতে পারেন কিনা। আচ্ছা, আপনারা শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা কী করা যায়। এই বলে সেই কবিরাজ আমার রুমের মধ্যে রুকিয়া শুরু করলেন। গোলে একটা বৃত্ত এঁকে এখানে কি যেন পড়ে সেই জিনটাকে হাজির করলেন।
যে জিনটা লাশ রূপে আমার কাছে আসে, সেই জিন। তো জিনটা এসে রাগে কবিরাজকে বলে উঠল, আমাকে কে ডাকছিস? হ্যাঁ, ডাকছিস কেন? মরতে চাস তুই? বাঁচতে চাস তো আমাকে ডিস্টার্ব করিস না, যেতে দে আমাকে। তা যেতে দেব, তার আগে তো বল, তোকে এখানে কে পাঠিয়েছে? আর নিষাদকে বা কে কালো জাদু করছে? আমার মুখ থেকে কথা বার করাস না। এত সোজা না আমার কথা বের করা। আমি চুক্তিতে এখানে এসেছি, আমাকে খুশি করে এখানে পাঠানো হয়েছে। সব বিষয়ে আর একটা কথাও বলবো না, না বললে তো তোকে যেতে দিব না। কবিরাজের কথায় সেই জিনটা হা হা করে হাসতে হাসতে বললেন, যেতে দিবি না? এই কথাটা বলে আমার সামনে সেই জিন কবিরাজের গালে ঠাস করে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড়টা এত জোরে দিলেন যে কবিরাজ 2-3 হাত দূরে গিয়ে ছিটকে পড়লেন। কবিরাজ ছিটকে পড়ায় জিনটা সেখান থেকে চলে গেলেন। এদিকে কবিরাজ উঠে বাবাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন, আমি এই কাজটা করতে পারবো না। জিনটা আমার থেকে অনেক বেশি শক্তিশালী। তবে আমার একটা পরিচিত একটা বড় কবিরাজ আছে, উনি আমার ওস্তাদ, উনি এই কাজটা করতে পারবে। আমি ওনার ঠিকানা আপনাকে দিয়ে যাচ্ছি। আর একটা কথা, আমি এই জিনের মোকাবেলা করতে পারবো না ঠিকই, তবে আমি এই ইঙ্গিতে পেয়েছি নিষাদকে কালো জাদু করেছে ওর বন্ধুদের মধ্যে কেউ, নয়তো আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ। এই কথাটা বলে কবিরাজ চলে গেলেন। এদিকে আমরা পড়লাম চিন্তায়। আমার কোনো বন্ধু আমাকে কালো জাদু করতে চাবে? জিসান ও সবুজ তো ভালো বন্ধু। এদিকে মা তখনই বলে উঠল, আমার একটা বিষয় সন্দেহ হচ্ছে। নিষাদের বাবা, তোমার কি মনে আছে তোমার ভাইয়ের বউ মানে নিষাদের চাচির সাথে কিছুদিন আগে ঝগড়া লাগছিল? তখন উনি কি বলছে? হ্যাঁ তাই তো, ওই মহিলার ব্যবহার আমার একদমই পছন্দ না, এই কাজটা ওনারই হতে পারে। তখন আমি বললাম, বাবা কী করছে সেটা বড় কবিরাজি বলে দিবে ওনাদের, তুমি ওনার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তাই করব। কালকেই আমি ওই বড় কবিরাজের কাছে যাব। এদিকে 2 দিন ধরে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, কোথাও ঘুরতেও যেতে পারি না। তাই বন্ধু জিসান ও সবুজকে ফোন দিয়ে বললাম দেখা করতে। আমার কথায় জিসান না আসলেও সবুজ আমার সাথে দেখা করতে আসলেন। এদিকে সবুজের সাথে দেখা হয়, ও বলল, কিরে নিষাদ, কী খবর তোর? তেমন কথাই বলিস না, তা তোর কী খবর? ভালো না, আমাকে কেউ নাকি কালো জাদু করেছে। কি বলিস? কালো জাদু করছে? কে কে বলল? আমাদের মসজিদের ইমাম বলছে, তাছাড়া আরেকজন কবির আছে, উনিও এই একই কথা বলেছে। সবুজ তখন বলল, কী করছে সেটা কি বলছে? নাম বলেনি, কিন্তু বলছি আমার বন্ধুদের মধ্যে কেউ একজন, নইলে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ একজন। আমাদের বন্ধুদের মধ্যে যদি হয় তাহলে তো তুই জানিস কে করছে। কে করবে? কবিরাজ তো নাম বলেনি। নাম বলতে হবে কেন, বুঝে নে। কার সাথে তোর ঝগড়া হয়, মারামারি হয়? কার সাথে বলিস তুই? হ্যাঁ, কে? তুই আবার কার কথা বলিস? কি আবার বলা তো ঠিক না, তবুও বলছি ওটা জিসান হতে পারে। আমি তখন বললাম, জিসান হতে পারে, কবিরাজ যেহেতু নাম বলেনি তার মানে পুরোপুরি ওর দোষ দিতে পারি না। তবে কবিরাজের ওর নাম বলবে, দেখে নিস। তা তা তো জানি না ভাই, আমার বাবা মা আমার চাচিকেও সন্দেহ করছে। তো তোর চাচিও সন্দেহের মধ্যে আছে। হ্যাঁ, কাল বড় কবিরাজ আসুক, উনি এসে সব কিছু বলে দিবে। ঠিক আছে, তাই কর। আচ্ছা তাহলে ভালো থাকিস। বাইরে থাকা যাবে না, আমার বাড়িতে যেতে হবে। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরের দিন বাবা সেই বড় কবিরাজকে নিয়ে আসলেন। বড় কবিরাজ এসে আমাকে দেখে উনিও কনফার্ম করলেন, কেউ আমার উপর কালো জাদু করেছে। এদিকে বড় কবিরাজের কথা শুনে বাবা বললেন, কবিরাজ সাহেব, এই আগেও 2 জন বলছেন নিষেধের উপর কালো জাদু করছে, আপনিও তাই বললেন। আপনি তো বলেন কে করছে? হ্যাঁ, কবিরাজ তখন বলল, সেটা বলতে পারবো না, কারণ ওই জিনটা খুব শক্তিশালী। আমি নিষেধের চিকিৎসা করাতে পারবো, কিন্তু কী করছে সেই বিষয়ে কোনো খবর নিতে পারিনি, দুঃখিত। তাহলে আমরা কেমনে বুঝবো অপরাধীকে?
সেই জন্য মাপ চাইলাম। আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাই আর নিশাদকে চিকিৎসা করি। আশা করি নিশাদ সুস্থ হয়ে যাবে, আজকের পর আর কোনো সমস্যা হবে না। এই বলে কবিরাজ আমাকে চিকিৎসা করে কিছু নিয়ম বলে চলে গেলেন। এদিকে কবিরাজ চলে যাওয়ার 3 দিন আমি সুস্থ ছিলাম, আবার সাথে কোনো ঘটনা ঘটেনি। 3 দিন পর আবার আমার সাথে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে, কিন্তু এবার আগে থেকেও ভয়ঙ্করভাবে। আমাকে ওই জিনটা কষ্ট দিত, আঘাত করত। এই জিনের অত্যাচারে দিন দিন আমার শরীর শুকাতে থাকে, কোনো কিছু খেতে পারি না, মাঝে মাঝে রক্ত বমি করি। নিজের শরীরের কন্ট্রোল যেন আমার নিজের কাছে নেই। এই জিনটা আমাকে ভয় দেখানোর পাশাপাশি আমার শরীরে ভর করত। জিনটা আমার শরীরে ভর করতে নানা রকম পাগলামি বকাচকা করতাম। এসব থেকে আমার গার্লফ্রেন্ড নাসরিন আমাকে ছেড়ে চলে গেলেন, ব্রেকআপ করলেন আমার সাথে। এমনিতেই ছিলাম শারীরিক একটা অশান্তি, দুঃখ কষ্টের মধ্যে তার ওপর ব্রেকআপ করে ফেললেন। দুঃখ আর কষ্টের সময় যে পাশে থাকে না, সে কী করে প্রকৃত প্রেমিক হতে পারে। ওই জিনের অত্যাচারে দিন দিন মৃত্যুর দিকে এগুতে লাগলাম। শরীরে হাঁটা চলা করার মতো শক্তি পেতাম না, সারাদিন রুমে শুয়ে থাকতাম। নিজের ছেলের এমন অবস্থা কোনো মা বাবাই দেখতে পারে, তাই পাগলের মতো এদিক ওদিক বাবা খোঁজ নিতে থাকে কোনো ভালো হুজুর কবিরাজের সন্ধান পাওয়া যায় কিনা। শেষমেশ কি হয়, সব কবিরাজি এসে ওই একই কথা বলে। সবাই এসে আমাকে দেখে চিকিৎসা করে, কিন্তু 2-1 দিন পর আবার সেই ভয়ানক কাহিনী শুরু হয়। আমার শরীরের অবস্থা ভালো না দেখে আমাকে আবার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর শরীরের কোনো উন্নতি না হয় মা বাবা আমাকে আবারও বাড়িতে নিয়ে আসেন। ওনাকে দেখে বাবা বলেন, আসসালামু আলাইকুম, কে আপনি? হুজুর তখন বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনবেন না, আসলে আমাকে বড় হুজুর পাঠিয়েছে, মনে আছে? কিছুদিন আগে একজন বড় কবিরাজকে নিয়ে আসছেন আপনার ছেলের চিকিৎসা করাতে। আসলে উনি আপনার ছেলের চিকিৎসা করার পরও তো নিশাদে সমস্যা হয়, তাই না? তাই উনি লজ্জায় আপনাদের কাছে আসতে পারেনি। উনি আমার বন্ধু, আমিও একজন কবিরাজ বলতে পারেন, তবে আমি কালোজাদু স্পেশাল। কালোজাদুর বিষয়ে কোনো সমস্যা হলে আমি সমাধান করতে পারি ভালো। বাবা তখন বললেন, সবাই তো একই কথা বলে, ছেলেটা দিন দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে। দেখুন, আপনি আসছেন, দেখুন ওকে, দেখেন কোনো কিছু করতে পারেন কিনা। বাবার কথাই ওই হুজুর আমার কাছে এসে আমাকে দেখলেন আর আমার সাথে কি কি ঘটছে শুনে সব কিছু শুনলেন তিনি। আপনার ছেলের অবস্থা ভালো না, খুব খারাপ, তবে আমি ওর চিকিৎসা করতে পারবো ইনশাআল্লাহ। ও সুস্থ হবে, কিন্তু একটা শর্তে আমি ওর চিকিৎসা করব, ভালো করব। সত্যি আপনি ওকে সুস্থ করতে পারবেন? বলেন, আপনার কি শর্ত? আমার একটা মেয়ে আছে, আপনার ছেলে সুস্থ হলে আমার মেয়েটার সাথে বিয়ে দিতে হবে। যদি আমার শর্তে রাজি হন তাহলে আমি ওর চিকিৎসা করিয়ে ওকে সুস্থ করব। এটা কোনো শর্ত? আর আপনার মেয়ের সাথে আমার মেয়ের বিয়ে মানে? আপনার মেয়ে কি আমার ছেলেকে দেখছে নাকি? হ্যাঁ, দেখছে। আপনারা জানেন না হয়তো, আমার মেয়ে আপনার ছেলের সাথে একই কলেজে পড়ে। আমার মেয়ে আপনার ছেলেকে মনে মনে পছন্দ করে, কিন্তু কখনো বলেনি। এখন বলেন, আপনি কি আমার শর্তে রাজি? বাবা তখন বললেন, যদি আমার ছেলে পুরোপুরি সুস্থ হয় তাহলে আপনাকে কথা দিলাম আপনার মেয়ের সাথে নিশাতে বিয়ে দেব। ছেলেকে হারানোর চেয়ে সুস্থ করে আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়া ভালো। তাহলে আমি কাজ শুরু করি। আমার সাথে খুব শক্তিশালী একটা জিন থাকে, আমি ওর মাধ্যমে সব খবর জানতে পারি। বাবা তখন বলল, হুজুর একটা কথা আছে, আগের সব হুজুর কবিরাজে ব্যর্থ হয়েছে, নিশাদকে কালোজাদু করছে, তার নাম বলতে। আপনি কি জানেন ওকে কে কালোজাদু করেছে? অবশ্যই জানি। শুনবেন কে কালোজাদু করেছে? অবশ্যই, বলেন। কথাটা শুনে তার ওপর ভীষণ রাগ হবে, কিন্তু আমি কিছু না বলা পর্যন্ত ওদের কিছু বলবেন না। ঠিক আছে, বলুন, কি আমার ছেলেকে কালো জাদু করেছে? আপনার ছেলেকে কালো জাদু করেছে আপনার ভাইয়ের বউ, মানে নিষাদের চাচি। শুধু তাই নয়, নিষাদের ওপর আরও কালো জাদু করেছে ওর বন্ধু। সেটা নিষাদ 2-1 দিন গেলে বুঝে যাবে।
ওকে একজন নয়, দুজন কালোজাদু করেছে। দুজন কালোজাদু করায় আগের হুজুর বা কবিরাজ কেউ আসল ঘটনা খুঁজে বের করতে পারেনি। নিশাদকে কালোজাদু করছে তার নাম বলতে পারেনি। কি? দুজন আমাকে কালোজাদু করেছে বলে উঠলেন বাবা। এদিকে আমিও অবাক। আমার চাচি ছাড়াও আমার বন্ধু আমাকে কালোজাদু করেছে। অবাক হওয়ার কিছুই নাই। আর এখন এসব ভাবার সময় নয়, নিশাদকে বাঁচাতে হবে। আমি নিশাদও আপনাদের বাড়িতে কিছু কাজ করে দিয়ে যাই। আশা করি আজকের পর আর কোনো সমস্যা হবে না। এতে কি কাজ হবে? আগের বার ও অনেক হুজুর কবিরাজে এমন করে কাজ করছিল, তাতে কোনো লাভ হয়নি। 2-3 দিন পর আবারও সমস্যা শুরু হয়েছে। আগের যা হয়েছে, আগের কথা বাদ দেন। নিজের মোকাবেলা করবে জিন। আপনার ছেলের পিছনে যে 2টা জিন লাগছে, ওই 2টার সাথে যুদ্ধ করবে আমার সাথে থাকা জিন। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তাই যেন হয়। কিন্তু মনে রাখবেন, আমি আজ নিশাদের চিকিৎসা করে চলে যাচ্ছি ঠিকই, আবার 7 দিন পর আবার আসব। আর 7 দিন পর আমার মেয়ের সাথে নিশাদের বিয়ে হবে। এই বলে ওই হুজুর আমাদের সবার কাছে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর চলে যাওয়ার পর এক এক করে 3 জন চলে যায়। এই 3 দিনে আমার সাথে কোনো সমস্যা হয়নি, আর আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। আগের থেকে শরীরটা বেশ ভালো, হাঁটাচলা করতে পারি। তাই চিন্তা করলাম বন্ধুদের সাথে দেখা করব। আমার জানা দরকার আমার সাথে কি বিশ্বাসঘাতকতা কে করলো, কি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলো। এই ভেবে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিলাম, তখনই রাস্তায় জিসানের সাথে দেখা হলো। ওর সাথে দেখা হতে আমি বেশ রেগেমেগে ওর দিকে তাকলাম, কারণ আমি সন্দেহ হয় ওর দিকেই এই কাজ জিসানই করতে পারে। এদিকে আমার সাথে জিসানের দেখা হয়। ও বলল, কিরে নিশাদ বন্ধু, কই যাস তুই? তোর শরীরের কি খবর? আমি তখন বললাম, ওই মুখে আমাকে বন্ধু বলবি না, কি করলি আমার সাথে এমনটা? জিসান তখন বলল, কি করলাম? আমি তো কিছুই করিনি। তখন আমি বললাম, কিছু করিসনি তাই না? জানিস 3 দিন আগে একজন হুজুরের মাধ্যমে জানতে পারি আমাকে কালোজাদু করা হয়েছে। আর কার নাম বলছে জানিস তুই? বলছে বন্ধুদের মধ্যে আমার বন্ধুরাই নাকি আমাকে কালোজাদু করেছে। আমার বন্ধু তো তুই আর সবুজ ছাড়া কেউই না। জিসান তখন বলল, ও এই কথা, আয় আমার সাথে। কোথায় যাব? আয় না, আয় বলছি। এই বলে আমার হাত ধরে জিসান এক জায়গায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে জিসান বলল, দেখ ওদের চিনতে পারিস কিনা দেখ তো ভালো করে। আরে ওটা তো সবুজ না, ও কোনো মেয়েকে নিয়ে বসে আছে। দেখ ভালো করে দেখ, ওটা আর কেউ না, তোর নাসরিন। আমি এটা কি দেখছি? ওরা দুজন একসাথে, মানে কি বুঝিস না? মানে সবুজ তোর কে পছন্দ করে জানিস? নাসরিনকে ও পছন্দ করে। ভুলভাল বুঝিয়ে রিলেশনে গেছে, আর সবুজও তোকে কালো জাদু করেছে। জিসানের কথায় মাথায় আকাশ ভেঙে পড়লো। এটা কি হলো? সন্দেহ করেছি কাকে? আর ভিলেনকে। জিসানের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি হলো? সন্দেহ কাকে করেছি আর ভিলেনকে? আমি ভেবেছিলাম জিসান আমাকে কালো জাদু করেছে, কারণ মাঝে মধ্যে ওর সাথে ঝগড়াও মারামারি লাগতো তাই। কিন্তু সবুজ তো আমার সাথে কখনো ঝামেলা করেনি, খুব শান্ত ছিল। সেই সবুজ শেষমেশ কিনা এরকম একটা ঘটনা ঘটালো। কিন্তু সবুজ কেন এসব করলো সেটা জানতে হবে। 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলাম ওদের কাছে। আমি ওদের কাছে যেতে ওরা দুজনে চমকে উঠে দাঁড়িয়ে বলল, নিশাদ তুই? ওর কথা শুনে কোনো কথা না বলে ওর দিকে রেগে তাকিয়ে রইলাম। এদিকে আমাকে রেগে তাকাতে দেখে সবুজ বলল, না মানে ঘুরতে আসছি। কলেজ শেষে ভাবলাম নাসরিনও আমি দুজনে একটু ঘোরাফেরা করি, তাই এখানে বসে আছি। ওর কথাগুলো শুনে কোনো কথা না বলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম। তোর বন্ধুত্ব তাই না? এই তোর বন্ধুত্ব না? এদিকে তখনই নাসরিন বলে উঠল, নিশাদ মানে তুমি যেটা ভাবছো বিষয়টা সেটা নয়। নাসরিনের কথা শুনে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, তুমি চুপ করো। এই জন্য আমার সাথে ব্রেকআপ করেছিলে তাই না?
তোমার মতো বেয়াদব মেয়ে আমি জীবনেও দেখিনি। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি, খুব কষ্টে ছিলাম। কষ্টের সময় আমার পাশে না থেকে উল্টো ব্রেকআপ করে আমার এই বন্ধু সবুজের সাথে রিলেশনে আসছো। 4 দিন পর আমার বিয়ে, আসিয়া খেয়ে যেও। কি, তোমার বিয়ে? হ্যাঁ বিয়ে। এখন চোখের সামনে থেকে চলে যাও, নইলে আবারও হাত উঠে যাবে আমার। আমার কথায় নাসরিন সেখান থেকে চলে গেলেন। এদিকে তখন আমি সবুজকে বললাম, কেন করলি তুই? তুই না আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুকে কালো জাদু করতে পারলি? কই, আমি তো কালো জাদু করিনি। অনেক হয়েছে, দয়া করে অভিনয় বন্ধ কর। বল তাড়াতাড়ি, কেন করলি এসব, কেন করলি বল। আসলে সব তো জেনে গেছিস, এখন আর কিছু লুকাবো না। কি করব বল। তুই, আমি, জিসান তিনজনই ভালো বন্ধু। নাসরিন আমাদের সাথে পড়ে। তোরা ভালো করে জানতি নাসরিন আমার ক্রাশ থেকে পছন্দ করি। এত কিছু জেনেও নিশাত তুই নাসরিনের সাথে রিলেশনে গেলি। তোদের দুজনের রিলেশন হবার পর আমি ভিতরে ভিতরে খুব জ্বলছিলাম। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করি তোদের দুজনের রিলেশন আমি রাখবো না। তাই এক তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদু করছি, সবই নাসরিনকে আপন করে পেতে। চলে যা, চোখের সামনে থেকে চলে যা তুই। তোর মুখ দেখতে চাই না আমি। আজকের পর থেকে তুই আমার বন্ধু না, তুই আমার সাথে যোগাযোগ রাখবি না। আমাকে রেগে কথা বলতে দেখে সবুজ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। এদিকে তখন জিসানকে বললাম, জিসান বন্ধু মাফ কর আমায়, কিছু মনে করিস না। আমি তোকে ভুল বুঝেছিলাম। আমি আসল বন্ধুকে সেটা আমি চিনতে পারিনি। আমি রাগী হতে পারি, কিন্তু আমার মনে কোনো হিংসা অহংকার এসব নেই। আমি বন্ধুত্বের মানে বুঝি। নিশাত মন খারাপ করিস না, তুই বাড়িতে চলে যা। আর সত্যি কি 4 দিন পর তোর বিয়ে? হ্যাঁ এটাই সত্যি হবে তো হয়তো, কারণ আমি যে হুজুরের ওসিলায় সুস্থ হচ্ছি, ওই হুজুর আমার বাবাকে শর্ত দিছে আমি সুস্থ হলে ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিবে। কি বলিস? তুই কি ওই মেয়েটাকে দেখছিস? না, দেখিনি কখনো। তবে মেয়েটা নাকি আমাদের কলেজে পড়ে, আমাকে নাকি দেখেছে। সেটা যাই হোক, বাদ দে এসব, বিয়ের দিন দেখব। আর আমার বিয়েটা কবে হয় তা তোকে জানাবো। আসিস কিন্তু তুই, কেমন? ঠিক আছে চল, এবার বাড়ি চল। জিসানের কথায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সামনে দিনগুলি ভালো যেতে লাগলো। আগের মতো আর ভয় পাই না, কোনো ভয়ঙ্কর ঘটনাও ঘটে না। আমি সুস্থ হতে থাকি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 7টা দিন। 7 দিন পর ওই হুজুর আমাদের বাড়িতে আসে। এসে আমাকে বলে, কি বাবা, এখন শরীর কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো হুজুর, আগের থেকে অনেকটা ভালো। আমি তো ভাবতেই পারিনি আমার ছেলেটা আবার সুস্থ হবে, স্বাভাবিক হবে। আল্লাহর রহমতে সুস্থ তো হয়েছে, তাই না? তাহলে এখন আমাকে দেয়া কথা রাখুন, আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিন। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম আমার ছেলে সুস্থ হলে আপনার মেয়ের সাথে বিয়ে দেব। আমি আমার কথা রাখলাম। বলুন কখন, কোন সময় বিয়ে হবে? কবে আবার কি? আজকে রাতেই ঘরোয়াভাবে বিয়েটা হবে। আমি, আমার স্ত্রী আর আমার 2টা মেয়ে, এক মেয়ে যার সাথে নিশাতের আজ বিয়ে হবে, আর একটা মেয়ে ছোট। আমরা এই 4 জন আপনাদের বাড়িতে আসব, এখানেই বিয়ে হবে। আসলে আমাদের বাড়ির সাথে লাগানো অনেক বাড়ি, এখানে বিয়ে হলে অনেকে জেনে যাবে। আমি চাই সবাই এদের বিয়ের কথাটা দেরিতে জানুক। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আমাদের বাড়িতেই বিয়ে হবে। তাহলে এখন উঠি, সন্ধ্যায় দেখাবো ইনশাল্লাহ। এই বলে উনি চলে গেলেন। রাতে আমার বিয়ে, তাই মা বাবা ও বিয়ের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ কেটে গেল। বিয়ের উপলক্ষে বন্ধু জিসানও আমাদের বাড়িতে এসে উপস্থিত। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত হলো। প্রথমত রাতেও হুজুর ওনার মেয়ে আর ওনার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলেন। কিছুক্ষণ পর হুজুরের মেয়ের সাথে আমার বিয়ে হলো। বিয়ে শেষে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষে হুজুর, মানে যিনি সম্পর্কে আমার শ্বশুর ও শাশুড়ি, ওনারা বাড়িতে চলে গেলেন। এতদিন রিলেশন করেছিলাম অন্য মেয়ের সাথে, আজ বিয়ে করলাম অন্য আর একটা মেয়েটাকে। মেয়েটাকে এখনও দেখিনি, নামও জানি না, কিন্তু এখন তো ও আমার বউ, বিয়ে করা বউ। তাই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আচ্ছা আমাদের বিয়ে হলো, কিন্তু দেখুন না, আমি এখন আপনার নামটাই জানি না, নাম কি আপনার? মেয়েটা তুমি করে বলেন।
নিজের বউকে কেউ আপনি করে বলে? হ্যাঁ, এটা আপনার জ্ঞান? আর আমার নাম মণি। ও, মণি, সুন্দর নাম তো। আচ্ছা মণি, তুমি নাকি আমাকে আগে থেকে চিনতে শুনলাম, পছন্দও করো? হ্যাঁ, তোমাকে কলেজে অনেকবারই দেখেছি, আমি তোমাকে চিনলেও তুমি আমাকে চিনতা না। ও, ভালো। দেখো মণি, তোমাকে আগে কখনো দেখিনি, আজ বিয়ের পর দেখলাম, তোমার সম্পর্কে জানলাম। বুঝোই বুঝোই তো, হুট করে তো তোমাকে মনে জায়গা দিতে পারবো না, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর একটা কথা শোনেন, এখন থেকে সাবধানে চলবেন। আপনাকে তো কালো জাদু করেছে, বাবার মুখে শুনেছিলাম সাবধানে থাকবে, যেন ওরা আবার তোমার ক্ষতি না করতে পারে। থাকবো সেটা। তোমাকে আর টেনশন করতে হবে না। আমাদের কথার মাঝে মা রুমে আসলেন, এসে মনির সাথে কথা বলতে লাগলেন। যাই হোক, বিয়েটা হলো। এভাবে মনি আর আমার সংসার। কথাটা শুনে বাবা ছাটাকে দেখলে কীভাবে? তা তো জানি না বাবা। আচ্ছা, একটা কাজ করি, আমি বরং আবার শ্বশুরের কাছে যাই, ওনার কাছে গিয়ে সব খুলে বলি, দেখি উনি কি বলে। ঠিক আছে, তাই কর। বাবার কথায় আমি রওনা করলাম মনির বাবা মানে আমার শ্বশুর বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে পৌঁছে শ্বশুরকে সব খুলে বললাম। ওনাকে বললাম, আমি তো গত রাতে একটা কালো ছায়া দেখেছি, আমার পায়ের কাছে বসে আছে। আমি জেগে যাওয়ায় ওই ছায়াটা দ্রুত চলে গেলেন। আমার কথাগুলো শুনে শ্বশুর বাবা বললেন, দেখো বাবা, এতে ভয়ের কিছু নেই। যতক্ষণ না দেখবা শরীরে কোনো অভাব তোমার সামনে আসে, ততক্ষণ পর্যন্ত ভয় পাবা না। বাড়িতে আসার পর মণি বলল, আসছো? বাবা কি বলল? বড় কোনো সমস্যা কি? না, চিন্তা কর না তুমি। বাবা বললেন, তেমন কোনো সমস্যা না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। না, এখন খাবো না, তোমাদের বাড়িতে খেয়ে আসছি। তুমি খেয়ে নাও, আমি একটু বাইরে যাব জিসানের সাথে দেখা করতে। এই বলেই বাড়ি থেকে বেরিয়ে বন্ধু জিসানের সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতে জিসান বলল, নিশাত, কী অবস্থা তোর? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আর আর তো কোনো সমস্যা হয়নি? না রে, এখন সুস্থ আছি। জানিস, আজকে শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় সবুজকে দেখছিলাম, আমার দিকে কেমন করে তাকিয়েছিল। ওর কথা বাদ দে তো, একটা কথা তো তোকে বলাই হয়নি। সবুজ তো তোকে কালো জাদু করে তোর নাসরিনকে পটিয়ে রিলেশনে গিয়েছিল, কিন্তু জানিস 2-3 দিন আগে ওদের ব্রেকআপ হয়েছে। কি বলিস, তাই নাকি? ওদের রিলেশনে তো হলো কিছুদিন হলো। কি জানি, দেখ গিয়ে তোর মতো সবুজ নাসরিনকে কালো জাদু করে পটিয়েছিল কিনা। এসব জাদু করে কি মানুষকে আপন করা যায় বলতো? প্রেম ভালোবাসা আসে মন থেকে, জোর করে একটা মেয়ে বা ছেলেকে রিলেশনে নিয়ে আসলে কি ওটাতে শান্তি হয় বল? সেটা ঠিক বলছিস। এখন কি হলো, নাসরিন তোকে ভুলে সবুজের সাথে প্রেম করলো? প্রেম আর টিকলো না, ব্রেকআপ হলো। আর এদিকে তোকে হারালো কারণ তুই এখন বিবাহিত। নিশাত, একটা বিষয়ে সমাধান করি। সবুজের কিন্তু ব্রেকআপ হয়েছে, ও কিন্তু আবারও ঝামেলা করতে পারে, তাই সাবধানে থাকবি, কেমন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ভালো থাকিস, সময় করে বাড়িতে আছিস, কেমন? ঠিক আছে, সাবধানে থাকিস। বন্ধু জিসানের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা ও কথা বলা শেষ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সেই রাতের ঘটনা। রাতের খাবার শেষে শুয়ে পড়লাম। শুয়ে পড়তেই গত রাতের কথা মনে পড়লো। গত রাতের মতো আজকেও যদি কোনো কালো ছায়াকে দেখি আর পাশের কাছে তখন কি হবে? এই ভেবে ঘুমানোর ভান করে শুয়ে রইলাম। আমি দেখতে চাই আমার রুমে কে আসে। কথা মতো চোখ বন্ধ করে শুয়ে রইলাম। এভাবে 1-1.5 ঘন্টা চুপ করে শুয়ে থাকার পর একসময় আমি দেখলাম আমার রুমের জানালা ভেদ করে আস্তে আস্তে একটা অভাব রুমে ঢুকছে। কিন্তু আজ আমি ওই অভাবটাকে দেখছি, কিন্তু এটা আমি কি দেখছি? এটা তো কোনো ভয়ঙ্কর অভাব না, এটা তো কোনো মেয়ের মতো অভাব, খুব সুন্দর দেখতে। তাহলে কি এটা ভয়ঙ্কর কিছু না, নাকি এটা পরি আমার রুমে আসছে কেন? এদিকে সেই পরীর মতো সুন্দর অভাবটা আস্তে আস্তে আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। পরী হোক বা জিন, ভালো হোক বা খারাপ, আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। এটা দেখে ভয়ে বলে উঠলাম, কে কে এখানে কে এখানে?
এই বলে উঠে বসতেই ওই পরীটা বাতাসে মিলিয়ে গেলেন। এদিকে মণি তখনই জেগে আমাকে বললেন, এই তুমি এখনো জেগে? আমি যে ঘুমাইনি। না মানে ঘুমাইছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। তুমিও ঘুমাও। আমার কথায় মণি কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লেন। এদিকে আমিও ঘুমিয়ে পড়লাম। এসব আবার কি শুরু হলো আমার সাথে? কিছুদিন আগে লাশ দেখতাম, অনেক ভয়ঙ্কর ঘটছিল আমার সাথে। মাঝখানে তো ভালো ছিলাম, এখন আবার পরি আমার কাছে আসতে শুরু করলো কেন? কি চায় আমার কাছে? পর কি আমার কাছে কিছু বলতে চায়? আমি কি কথা বলবো? এইভাবে পরের দিন রাতে আবারও জেগে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর আগের রাতের মতো জানালা ভেদ করে এই পরীটা আস্তে আস্তে আমার রুমে ঢুকে আমার পায়ের কাছে এসে দাঁড়ালেন। আজ পরি পায়ের কাছে এসে দাঁড়াতে আমি বললাম, আপনি কে? কথা বলুন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমার কথায় পরি তো কোনো উত্তর দিল না। আজকেও আমার আওয়াজ পেলে চলে গেল। কি ব্যাপার? পরির সাথে কথা বলতে চাই বলে না। ও কি চায় আমার কাছে? আমার কাছে যদি ভালো মতলবে আসতো তাহলে তো কথা বলতো। ও আবার খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসে না তো। বিষয়টা এখনই শ্বশুর বাবাকে বলতে হবে। উনি ওনার সাথে থাকে যে জিনের মাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন কোনো সমস্যা কিনা। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে শ্বশুর বাবার সাথে দেখা হতেই আমি কিছু না বলার আগেই উনি আমাকে বললেন, জামাই বাবা তুমি আসছো? ভালোই হলো। তুমি না আসলে আমি তোমার কাছে যেতাম। কেন বাবা, কোনো সমস্যা কি? হ্যাঁ, আসলে তোমাকে নিয়ে আবার ষড়যন্ত্র করছে তোমার বন্ধু সবুজ। তোমাকে কালো জাদু করে ব্যর্থ হওয়ায় সেই কবিরাজও রেগে আছে তোমার ওপর। সেই কবিরাজ খারাপ জিনকে দিয়ে তোমাকে মারতে ব্যর্থ হয়। উনি আবারও তোমার উপর কালো জাদু করতে চায়, কিন্তু এবার যে জিনকে পাঠাবে সে জিন উল্টো পাল্টা কিছু করবে না তো। সুযোগ পেলেই তোমাকে মেরে ফেলবে, উল্টোপাল্টা কিচ্ছু করবে না। সুযোগ পেলেই তোমাকে মেরে ফেলবে। তাই বলি একটু সাবধানে থাকবে। আর পারলে তোমার ওই বন্ধুদের সাথে দেখা করো, ওকে বুঝিয়ে বলো। তাই বলি রাতে পড়ে আসে কিসের জন্য? কি জানি এটা ভালো না খারাপ। আচ্ছা বাবা ঠিক আছে, আমি সবুজের সাথে কথা বলবো, ওকে বুঝিয়ে বলবো। ওকে তুমি চলে যাও, আর বেশি চিন্তা করো না, আমি তো আছি। বড় কোনো সমস্যা হলে আমাকে জানাবে, কেমন? আচ্ছা আচ্ছা আব্বু। শ্বশুর বাবার কথায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ভাবলাম সবুজ আমার সাথে আবারও এমনটা করলো। এখনই ওর সাথে দেখা করি, দেখা করে ওকে বুঝিয়ে বলি সব কিছু, এটাই ভালো হবে। এই ভেবে সবুজকে ফোন করে ওর সাথে দেখা করলাম। দেখা হতেই ও বলল, কিরে আমার সাথে তো কথা বলিস না, আজ আবার কি হলো? কি কারণে দেখা করতে বললি বল তো? কেন দেখা করতে পারি না বলছি? সেটা হয়তো এখনও বুঝে গেছিস যে কী জন্য দেখা করব। সবুজ তুই কি কখনো ভালো হবি না? তুই কেন আমার সাথে এমন করতেছিস? আমাকে কালো জাদু করার চেষ্টা করতেছিস বলতো? কে বললো তোকে সব? আমার শ্বশুর বাবা বলছে, উনি কবিরাজি জানে। দেখ আমি এসব কিছু জানি না, মিথ্যা বলছিস তুই। বাবা বলছে শুধু তুই না, তুই যে কবিরাজের কাছে গিয়ে আমাকে কালো জাদু করছিস, তিনিও আমার উপর রেগে আছেন। সেটা হতে পারে, কবিরাজ তোর উপর রেগে থাকলে আমি কি করব বলতো? তুই মানা কর ওনাকে, বল আমার পিছনে না লাগতে। আচ্ছা ঠিক আছে, তুই আজ সন্ধ্যার পর রেডি থাকবি, আমি ওই কবিরাজকে ডাকবো, ওনার সাথে কথা বলে দেখিস, ওনাকে বুঝিয়ে বলিস। ঠিক আছে তাই করব। ওকে, তোকে সন্ধ্যার পর কল করলে আমার সাথে দেখা করিস। সবুজের কথায় আমি রাজি হয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে যাবার পর রাতে খাবার শেষে অপেক্ষা করতে লাগলাম সবুজ কখন ফোন করে। এদিকে আমার অপেক্ষা দেখে মনি বলল, কি গো ঘুমাবে না? কার জন্য অপেক্ষা করছো তুমি? হ্যাঁ একটু বাইরে যেতে হবে। এই বলতে না বলতে সবুজ ফোন দিলেন। ওর ফোন রিসিভ করতে সবুজ বলল, নিশাত আয়, আমি কবিরাজকে নিয়ে আসছি। সবুজের ফোন পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তখনই মনি বলল, কি হলো, কে ফোন করেছে, কোথায় যাচ্ছ? মনি, সবুজ আর কবিরাজ মিলে আমাকে আবারও কালো জাদু করতে যাচ্ছে। এটা আমি তোমার বাবার কাছ থেকে শুনেছি। বাবা বলছে বন্ধু সবুজ আর কবিরাজকে বুঝিয়ে বলতে, ওরা যেন আবার আগের মতো ভুল না করে। এখন বাইরে যাচ্ছি সবুজ আর কবিরাজের সাথে কথা বলতে। আমিও যাব তোমার সাথে, তোমাকে একা যেতে দেব না আমি। আরে না,
রাতের বেলা তোমার যেতে হবে না, ভয় পেও না, আমার কিছু হবে না। না না, আমি যাব, আমি তোমাকে একা যেতে দেব না, দয়া করে আমাকে সাথে নিয়ে যাও। কেমন ঝামেলায় পড়লাম। আচ্ছা চলো। আমার কথায় মনি উঠে আমার সাথে যেতে লাগলেন। দুজনে হেঁটে হেঁটে এক সময় সবুজের দেয়া ঠিকানায় চলে গেলাম। জায়গাটা ফাঁকা ও নিরিবিলি। আমি সবুজের কাছে গিয়ে বললাম, সবুজ, ওনাকে নিয়ে আসছিস? হ্যাঁ, নিয়ে আসছি। এই যে ইনি সেই কবিরাজ, কথা বল। কবিরাজ সাহেব, আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আপনি কেন আমার পিছনে লাগতে গেলেন বলেন তো? আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা। আজকের পর থেকে আর তোমার পিছনে লাগবো না, চালাবো না, কারণ আজকের পর থেকে তুমি বেঁচেই থাকবে না। মানে? সবুজ, উনি কি বলে সব? হ্যাঁ ভাই, উনি ঠিকই বলে। আমাকে মাফ করে দিস, কারণ আজকের পর থেকে আর বেঁচে থাকবি না। তোকে আমি এখানে এমনি এমনি ডাকিনি, ডেকে মেরে ফেলতে। তবে আমরা মারবো না, তোকে মারবে কবিরাজের পালিত জিন। ভেবেছিলাম তোকে একাই মারবো, কিন্তু তুই তোর সাথে করে তোর বউকে নিয়ে আসছিস। এখন তোর সাথে তোর বউকেও মেরে ফেলবে এই জিন। হা হা হা, এই বলে হাসতে থাকে। সবুজ, তোকে ভালো হবার সুযোগ দিয়েছিলাম, ভালো হলি না। দেখ, তোর শত্রুতা আমার সাথে, আমাকে যা করবি কর, মনকে ছেড়ে যেতে দে তুই। ওর কোনো দোষ নেই, ওর দোষ তো তোর বউ হওয়া। কবিরাজ সাহেব, কাজ শুরু করুন। কবিরাজের কথায় সবুজের কথায় কবিরাজ হাত দিয়ে ইশারা করতে আমি দেখলাম আমার সামনে দুটো ভয়ঙ্কর জিনিস এসে দাঁড়ালেন। আমি তখনই বলছি, আমাকে যা করবি কর, মনিকে ছেড়ে দে। কিন্তু আমার কোনো কথা না শুনে কবিরাজের পালিত ভয়ঙ্কর একটা জিন এসে আমার বুকে আঘাত করে। আমি ব্যথায় আর চিৎকারে ছিটকে পড়ে মাটিতে পড়ে যাই। এদিকে তখনই সেই জিন দুটো মনির দিকে এগিয়ে যেতে লাগে। আমি ব্যথা ভরা কণ্ঠে বলে উঠি, ওকে ছেড়ে দে, কিছু করিস না। আমার কথায় কান না দিয়ে জিন দুটো মনিকে আঘাত করতে যাবে। ঠিক তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে মনির কেমন অন্যরকম হয়ে গেলেন, জিন পরীদের মতো। মনির হঠাৎ এমন রূপে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এদিকে মনির রূপ বদলিয়ে এই ভয়ঙ্কর জিন দুটোর সাথে যুদ্ধ করতে লাগলেন। এটা আমি কি দেখছি? আমি যেন পাথর হয়ে দৃশ্যগুলো দেখে যাচ্ছি। মনি ওই জিন দুটোর সাথে যুদ্ধ করছে, এমন সময় কোথা থেকে আরও দুটো জিন, মানে একটা জিন, একটা পরী এসে মনির পক্ষে কবিরাজের পালিত ভয়ঙ্কর জিন দুটোকে আঘাত করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর কবিরাজের পালিত জিন দুটো দুর্বল হয়ে মাটিতে পড়েন আর চোখের সামনে মারা যান। এদিকে এই দৃশ্য দেখে কবিরাজ ও সবুজ দুজনে পালাতে গেলে মণি ও মনির সাথে থাকা জিন ও পরীটা সবুজ আর কবিরাজের ঘাড় মোটকে আমার চোখের সামনে মেরে ফেললেন। আমি তো এসব স্বপ্ন দেখছি না, বাস্তব কি হচ্ছে এসব। সবুজ ও কবিরাজের দেহ পড়ে আছে মাটিতে। এদিকে একটু আগে মনির কাছে আসা জিন ও পরীটা চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর মনি এক পা দুপা করে আমার সামনে এসে বললেন, কি অবাক হচ্ছ তাই না? ভাবছো আমার মধ্যে কোনো আত্মা ঢুকছে কিনা? না, আমার মাঝে কোনো আত্মা ঢোকে না, আমি নিজেই পড়ি। কি, তুমি পড়ি? হ্যাঁ নিশাদ, আমি একটা পড়ি, তোমার বউ মনি একটা পড়ি। কি মাথায় আসছে না তো, তাই না? কিভাবে কি হলো? চলো বাড়িতে চলো, বাড়ি গিয়ে সব বলবো। মনির এসব কথায় নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি বাড়িতে আমার রুমে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরতে আমি মনিকে বললাম, মনি, আমি এখানে কিভাবে আসলাম? আমি নিয়ে আসছি। মনি, তুমি আসলে কে বলো তো? কেন আমাকে বিয়ে করলা, সব খুলে বলো। তোমার মতলব আমার খারাপ না তো? নিশাদ, আমাকে ভুল বুঝো না ও ভয় পেও না, আমি তোমাকে সব ঘটনা খুলে বলি। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তোমার কি মনে আছে নিশাদ, এক রাতে তুমি আর জিসান কোথা থেকে জানি ফিরছিলে, তখন দুটো সাপ দেখেছিল রাস্তায়। জিসান সাপ দুটো মারতে গেলে তুমি বাধা করছিলে, তুমি মারতে দাওনি। নিশাদ, জানো ওই সাপ দুটো কে ছিল? একটা আমার ছোট বোন আর একটা আমি ছিলাম। আমরা সাপ রূপে চলাফেরা করার সময় তোমাদের সামনে পড়ে যাই। জিসান আমাদের লাঠি নিয়ে মারতে গেলে তুমি মানা করলা, আমাদের জীবন বাঁচালা। সেই তখন থেকে আমি তোমার পিছনে, তোমাকে আমার ভালো লাগতে শুরু করে, ভালোবেসে ফেলি তোমাকে।
আমি তোমাকে কখনো দেখা দিইনি, সবসময় তোমার আশেপাশেই ছিলাম। জানো, যখন দেখলাম তোমার বন্ধু ও চাচি তোমাকে কালো জাদু করছে, তুমি নানা হুজুর বা কবিরাজের কাছে গিয়েও সুস্থ হচ্ছ না, তখন আমি আমার বাবাকে বলি হুজুর রূপে তোমাদের বাড়ি যেতে, তোমার চিকিৎসা করে সুস্থ করতে। এদিকে আমিও তোমাকে ভালোবাসি, তাই বাবাকে বলছি তোমাকে যেন শর্ত দিয়ে সুস্থ করে, তুমি সুস্থ হলে যেন আমার সাথে তোমার বিয়ে হয়। বাবাও আমার কথায় রাজি হয়ে তোমাদের কাছে গিয়েছিলেন। নিশাত, আমরা জিনজাতি জানো, তোমাদের অবস্থা ভালো ছিল না। যদি তোমার জীবনে আমি না আসতাম তাহলে তোমাকে বাঁচানো যেত না, কারণ তোমাকে দুজন কালো জাদু করেছে। ও, এই তাহলে ঘটনা। আচ্ছা, আমার একটা কথা আছে। আমি 2-3 দিন ধরে রাতে একটা পরীকে দেখছি আমার রুমে আসতে, ওটা কি তুমি ছিলা? না, আমি তো তোমার পাশে শুয়েছিলাম। তুমি যে পরীটাকে দেখতা ওটা আমাদের ছোট বোন। বাবা আমার ছোট বোনকে আমাদের কাছে পাঠাতো তোমাকে দেখে রাখতে, তোমাকে যেন সবুজ বা ওই কবিরাজ কিছু না করতে পারে। ও আচ্ছা, সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। দেখো, এরা স্বপ্ন না, বাস্তব। আমি জানি আসল পরিচয় জেনে তুমি অবাক হয়েছ, কিন্তু নিশাত, আমি পরি হলে তোমাকে খুব ভালোবাসি আর ভালোবাসবো। তুমি আমার স্বামী, তোমার কেউ ক্ষতি করবে, মেরে ফেলতে চাইবে, এটা আমি কিভাবে মেনে নেই বলো? সবুজ ও কবিরাজ তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, উল্টো আমি আমার বাবা ও বোন ওদের মেরে ফেলেছি আমি। আর বাকি রইল তোমার চাচি, তাই না? বাবা খুব তাড়াতাড়ি একটা খবর পাবা। পরি বলতেন না বলতে পরি বলতে না বলতে পাশের রুম থেকে বাবা ডাক দিয়ে বলল, নিশাত, সর্বনাশ হয়েছে, একটা ভয়ানক ঘটনা ঘটছে। তোর চাচি যে তাকে কালো জাদু করেছে তার লাশ নাকি পাওয়া গেছে, ওনাকে দেখে নাকি মনে হয় কেউ ভয়ানকভাবে তাকে মেরে ফেলেছে। আমিও তোর চাচির বাড়িতে যাচ্ছি, তুই বৌমাকে নিয়ে একটু পরে আসিস। এই বলে বাবা মা চলে গেলেন। এদিকে মনিকে বললাম, এটা কি হলো? চাচিকে কে মারলো? তোমার বাবা না বোন? কেউ না, তোমার চাচি মারা গেছে তার পাপের কারণে। তোমাকে যে কালো জাদু করে জিনকে পাঠিয়েছে, সেই জিন তো তোমাকে মারতে ব্যর্থ হয়েছে। তোমাকে মারতে ব্যর্থ হয় তোমার চাচিকে উল্টো মেরে চলে গেছে। নিশাত, তোমাকে সহজ সব মানব জাতিকে বলি, কেউ কখনো কাউকে কালো জাদু করে না, এটা খুব পাপ কাজ। কালো জাদু করে কেউ কখনো ভালো থাকতে পারেনি, উল্টো তারই ক্ষতি হয়েছে। মনির মতো আমি বলছি, কালো জাদু খুব পাপ কাজ। আপনি কাউকে ভালোবাসার জন্য কালো জাদু করতে পারেন, তাবিজ কবচ তাকে কিছুই খাওয়ানো, এগুলো করতে পারেন, কিন্তু এগুলোর মেয়াদ বেশি দিন থাকে না। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।